দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় এবং নিম্নকক্ষে 10% আসনে তরুণ তরুণী। আর সবচেয়ে যে বিষয়টি মানে ব্যাপক আলোচনায় রয়েছে সেটি হচ্ছে 21 বছরে প্রার্থী হওয়ার সুযোগ। বিশেষ করে 21 বছরে তো ইন্টারমিডিয়েট শেষ করে অর্থাৎ অনার্সও কমপ্লিট করা যায় না। কিভাবে দেখেন এই পুরো বিষয়গুলো? আমি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে একটু কথা বলে ফেলি যে বাংলাদেশে দেখলাম যে আপনার ওই যে জাত গেল বলে ওই যে লালনের গানের মতো আর কি, যে ধর্মনিরপেক্ষতাবাদ থাকছে না, তো এই দেশ কি হবে, এমন দেশকে চেয়েছিলাম, এরকম একটা চেতনার কথা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। একটা বিষয় দেখেন যে ইউরোপে ধর্মনিরপেক্ষতাবাদের প্রশ্ন কেন এসছে, সেকুলারিজমের প্রশ্ন, এটা একটা খ্রিশ্চানডম ছিল। পোপের নেতৃত্বে বিভিন্ন রাজারা বিভিন্ন অঞ্চল শাসন করতেন এবং পোপ নিজেকে দাবি করতেন যে তিনি হচ্ছে দুনিয়াতে ঈশ্বরের প্রতিনিধি, আর যিনি রাজা হবেন, শাসন করবেন, তার পোপের ব্লেসিংস নিতে হবে। এই জন্য মধ্যযুগে দেখবেন যে ইউরোপের দেশগুলোতে যখন রাজা হতো, তার যে অ্যাসেনশন সেরিমনিটা হইতো, সেখানে কিন্তু আপনাকে এনথ্রোন করবার জন্য পোপকে যেতে হতো। তো পোপ যেখানে যে রাজাকে গিয়ে মুকুট পরায়া দিতেন, তাকে তখন সেই রাজা বোধ করতেন যেহেতু ঈশ্বরের প্রতিনিধি এসে আমাকে মুকুট পরিয়ে দিয়ে গেছেন, অতএব এই ভূখণ্ডের মানুষকে শাসন করা, তার থেকে ট্যাক্স আদায় করা, তার উপরে বিচার আচার করবার একটা বৈধ অধিকার আমার তৈরি হয়েছে, যেটা খোদা প্রদত্ত। এইটা করতে যেতে যেতে বাড়াবাড়িটা এমন জায়গাতে গেছে আপনার, যে খ্রিস্টান পাদ্রীরা যারা ছিলেন তারা আপনার বেহেশত দোজখের টিকিট বিক্রি করা, প্লট ফ্ল্যাটের বরাদ্দ দেওয়া পর্যন্ত শুরু করে দিয়েছিলেন। এবং ধর্ম ব্যবসাটা চার্চে এত বাড়াবাড়ি রকম চলে গেছিল যে রাজা এবং এই ধর্ম ব্যবসায়ীদের জুলুমে মানুষ অস্থির হয়ে গিয়েছিল। তো সেই বাস্তবতায় দেখুন, এবং আবার একটা মাঝহাবি ঝামেলা তৈরি হয়েছিল। ওদের যে মাঝহাবি ঝামেলা, ক্যাথলিক আছে, প্রোটেস্ট্যান্ট আছে, ক্যালভিনিস্ট আছে, মেথডিস্ট আছে, সিক্স ডে অ্যাডভেন্টিস্ট আছে, ইভাঞ্জেলিক্যালস আছে, এই যে অসংখ্য খ্রিস্টান ধর্মের মাঝহাব, কোনটা সহি এবং কোনটা সহি না? কারণ পোপ তো ক্যাথলিক, তাহলে তার অনুমতি নিয়ে বিয়ে করতে হয় রাজাকে, তার অনুমতি নিয়ে ডিভোর্স করতে হয়, এই যে কমপ্লেক্সিটি তাদের রুলস, এখান থেকে জনগণ বিদ্রোহ করেছে, বের হয়ে আসতে যাচ্ছে। তো এই যে 100 বছরের গৃহযুদ্ধ আপনার, এখান থেকে বের হয়ে আসার পরে রেনেসান্সের স্কলাররা এই কনক্লুশনে এসছেন যে আমাদের এমন একটা আইডিয়া দরকার যে রাজা যিনি শাসক হবেন তিনি কোনো মাযহাবের প্রতি দুর্বল থাকবেন না। ধর্ম না, কিন্তু মাযহাব, ধর্ম খ্রিস্টানিটি, কিন্তু এর মধ্যে কে কোন মাযহাব ফলো করেন তার ভিত্তিতে তিনি জুলুমের শিকার হবেন না। সেই ফেরকাবাজি নিরপেক্ষতার একটা জায়গা থেকে সেকুলারিজমের আইডিয়া আসছে। বাংলাদেশে সেকুলারিজম কেন লাগবে? আমরা কি ধর্মরাষ্ট্র ছিলাম? এখানে কি ধর্মযুদ্ধ হয়েছে? এখানে কি আলেম ওলামায়ে কেরামরা শরিয়া আইন কায়েম করেছিলেন? এখানে কি হুদুদের আইন বাস্তবায়ন করা হয়েছিল? কোনো কিছু ছিল না। তাহলে আমার এখানে সেকুলারিজমটা কেন লাগবে? আমার হিস্টোরিক্যাল সে কনটেক্সট নাই। তো এই রিয়ালিটিতে এটা একটা ইম্পোজ করা জিনিস, এটা প্রয়োজন ছিল না। আমার ডেমোক্রেসি থাকলে হতো। তো সেই জায়গাতে বোধ করছে যাদের জাত চলে যায় মনে করছে তাদের একটু হিস্ট্রির সাথে একটু কনসাল্ট করা দরকার। এবং বিচলিত হবার মতো কোনো ঘটনা অ্যাবসলিউটলি কিছুই হয়নি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আমি নীতিগতভাবে এবি পার্টি এবং আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে। হিস্টোরিক্যাল কারণটা কি দেখেন, ব্রিটিশ পার্লামেন্টে হাউস অফ লর্ডস কেন তৈরি করতে হয়েছে? কারণ ইংল্যান্ডে জমিদারি প্রথা ছিল। রাজা আপনার তালুকদারি দিয়ে দিত যে লিডসের তালুকদারি তোমার, ব্রিস্টলের তালুকদারি তোমার, বার্মিংহামের তালুকদারি তোমার, তুমি এই এলাকা থেকে ট্যাক্স আদায় করে আমাকে দিবা। তাহলে এখানে ক্লাসিফিকেশনটা দেখেন, সমাজের সবার উপরে রাজা আছে, রাজা তার জমিদার অ্যাপয়েন্ট করে দিয়েছে বিভিন্ন অঞ্চলে, আর এরপরে হচ্ছে প্রজা। এই যে কাঠামোটাকে যখন আপনার অ্যাক্ট অফ সেটেলমেন্ট, সিভিল ওয়ার, এই যে লম্বা গৃহযুদ্ধের মধ্য দিয়ে তার যে ডেমোক্রেটিক ট্রানজিশন, সেখানে রাষ্ট্রের প্রত্যেক স্টেক হোল্ডারকে তাকে অ্যাকোমোডেট করতে হয়েছে। তো কিভাবে করবে সে? জমিদারিরা সাধারণ মানুষের সাথে সংসদে বসবে না, কারণ প্রজার সাথে আমি বসি কিভাবে? তখন তার উচ্চ কক্ষ লাগবে, তখন তার আপার ক্লাস লাগবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানে কি নমশূদ্রের আলাদা পার্লামেন্ট আর ব্রাহ্মণের আলাদা পার্লামেন্ট দরকার? হিস্টোরিক্যালি এই রিয়ালিটি বাংলাদেশে এবং আমার এখানে এক্সিস্ট করে না। আমার জমিদারি প্রথা ছিল,
1793 সালে আমার এখানে পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছে। ব্রিটিশরা ট্যাক্স আদায়ের জন্য ব্রিটিশ মডেলে এখানে জমিদারি প্রথা চালু করেছে। কিন্তু সেই লড়াইটাইতে ছিল পাকিস্তান আন্দোলনের লড়াই, পাকিস্তান রাষ্ট্র বানানোর লড়াই, এবং সেই লড়াইটা সাকসেসফুলি করা হয়েছে করে 1950 সালে প্রজাস্বত্ব আইনের মধ্য দিয়ে এই জমিদারি প্রথা বিলোপ করা হয়েছে। তাহলে যে জিনিস বিলুপ্ত হয়ে গেছে এবং একটা ইউনিভার্সাল ভোটিং সিস্টেমে আমরা চলে আসছি, সেই জায়গাতে ব্রাহ্মণের সংসদ আর নমশূদ্রের সংসদ করবার কোনো প্রয়োজন নাই। তৃতীয় প্রবলেম হচ্ছে এইখানে আপনার ল মেকিং এর ক্রাইসিস। আমরা যারা আইনের ছাত্র ওখানে লম্বা সময় থেকেছি, প্র্যাকটিস করেছি, আপার হাউস এবং লোয়ার হাউসের যে পিং পং বলে আর কি লিগ্যাল ওয়ার্ড, যে এই হাউস থেকে আপনি রিকমেন্ডেশন দিয়ে হোয়াইট পেপার পাঠালেন, তারা ডিবেট করলে আবার কাউন্টার রিকমেন্ডেশন দিয়ে আবার এই হাউসে পাঠাইলো, আবার গ্রিন পেপার তৈরি হইলো, আবার বিতর্ক হইলো। এইটা করবার জন্য যে ম্যাচিউরিটি, পলিটিক্যাল ম্যাচিউরিটি দরকার, সেই ম্যাচিউরিটি তো এই রাষ্ট্রে নাই। এই রাষ্ট্রে এখন আমরা যারা পলিটিক্যাল মানে রাজনৈতিক কর্মী, আমার দৃষ্টিতে তো আমি 100 লোক সংসদ সদস্য হওয়ার মতো যোগ্য দেখি না তো বাংলাদেশে। যারা এই ভাঙ্গাচোরা সংসদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা যেটা বলে দেওয়া আছে, যে সে লেজিসলেশন বোঝে কিনা, সে রুলস অফ বিজনেস তৈরি করতে পারে কিনা, সে রাষ্ট্রের নীতিমালা প্রণয়ন করতে পারবে কিনা, এই রকম যোগ্য 100 পলিটিশিয়ান আপনি এমপি বানাইতে পারবেন না। তাহলে সেই হাউসে আপনি 400 লোক কোথায় পাবেন? প্র্যাকটিক্যাল না তো। এরপরে পিং পং ডিল করবেন কিভাবে? বরং আমি দেখতে পাচ্ছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটা হবে, এটা একটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে। বড় দলগুলো যেভাবে একটা আসনে 5 জন নমিনেশন চায়, এখান থেকে একটা বিশাল চাঁদাবাজির বাণিজ্য তৈরি হবে। একজনের মাধ্যমে শুধু টাকা নিত না, এখন 3 জনের কাছ থেকে টাকা খাবে এবং বাকি 2 জনকে আপনার ওখানে পুনর্বাসন করবে। তো সেই প্রক্রিয়াতে আবার দেখেন 100 মহিলা সদস্যকে বলা হয়েছে, তারা নির্বাচিত হবেন। এখন দেখেন রাজনৈতিক দলগুলো গত 20-30 বছর থেকে যে সংরক্ষিত মহিলা আসন 15, 30, 35, 40, 50 যা করে হয়েছে, এটা কি কোনো বেস্ট এক্সাম্পল অথবা বেটার এক্সাম্পল দিয়েছে? আমরা কি ভালো 10 জন নারী সংসদ সদস্য পেয়েছি? তাহলে রাজনৈতিক দলের রুচির জায়গাটাও যেমন দেখতে হবে, যারা সংসদে গেছেন নারী কোঠায়, তারা কি খুব ভালো পারফর্ম করেছেন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা, নারীদের স্বার্থ রিপ্রেজেন্ট করা? আমরা তো 2 নারী নেত্রীর শাসন দেখেছি গত 40+ বছর, 30+ বছর। তো সেই জায়গাতে আমি বোধ করছি, এবং আমার ভোটারদের ফোর্থ যেটা ক্রাইসিস, এদের সাথে ভোটার নাই। তারা গান শুনে ভোট দেয়, তারা ফুসপানি খেয়ে ভোট দেয়, তারা অটো পাঠাইলে পরে ভোট দিতে আসে, তারা টাকা নগদে বিকাশে দেবেন পরে তারা ভোট দিতে আসবে, তারা কুদ্দুস বয়াতি আর মমতাজকে নিয়ে কনসার্ট করবেন পরে, তারপরে তারা ভোট দিতে আসবে। তো যেই দেশে ভোটার নাই, সেখানে আপনি তো রাইট লোক নির্বাচন করবার পরিবেশে আপনি পাচ্ছেন না। তো সেখানে যেখানে আমি 300 পাচ্ছি না, সেখানে আপনি 500 দায়িত্ব আমাকে দিচ্ছেন। তো এই জন্য আমি বোধ করি যে এই বাস্তবতায় এত কমপ্লেক্স ইলেকটোরাল সিস্টেম, আপনি একটু টাচ করে দেন, এরপরে ইলেকটোরাল প্রসেস এটা হবে না। 21-এর প্রবলেম হচ্ছে যে ইংল্যান্ডে এক্স্যাক্টলি বার করা নাই, বাট তাদের ট্র্যাডিশন যেটা, সেটা হচ্ছে তারা বোধ করে শিক্ষার সাথে সাথে জীবন ঘনিষ্ঠ কিছু কাজের অভিজ্ঞতা থাকা দরকার। তা না হলে পার্লামেন্টে আসলে সে জনগণকে, সমাজকে, শ্রমজীবী মানুষকে রিপ্রেজেন্ট করতে পারবে না। কারণ কমন্স মানে কি? সাধারণ মানুষের সংসদ, প্রজাদের সংসদ, নমশূদ্রের সংসদ। তাহলে সেই সংসদে যদি এমন এমন লোক আসেন যারা তরুণ, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এই বাস্তবতায় যদি আসেন, তারা জীবন ঘনিষ্ঠ হতে পারবেন না। কম্পিটেন্সের একটা ঘাটতি আছে। 1-2 জন হয়তো ফেনোমেনালি এক্সেপশনাল হতে পারে, কিন্তু লার্জলি মোটা দাগে শুধু 21-এর বয়স দিয়ে এটা হবে না। বরং আমি বয়সের ব্যাপারে এত রিজিড না, আমি ক্রাইটেরিয়া সেট করতে চাই জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা আছে কিনা। 70-এর পার্লামেন্টে দেখেন ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর তরুণ 30-35-এর নিচে ছেলেপেলেকে কিন্তু শেখ মুজিব তখন এমপি বানায় নিয়ে আসছিল। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বর্বর এমপি প্রজাতি ছিল সেই সংসদের লোকরা। গুন্ডা, পান্ডামি করা, বিহারীদের জমি দখল করা, হেন কোনো অপকর্ম নাই এই তরুণ এমপিরা করে নাই। এবং বর্তমান তরুণ প্রজন্মের লোকরাও কিন্তু অনেকে এই দুর্নীতিতে, অপকর্মে জড়ায় গেছে। অতএব সেই বাস্তবতায় বয়সে না গিয়ে শর্তে যাওয়া দরকার। স্থানীয় সরকার নির্বাচন আগে করবার কথা বলা হচ্ছে এবং এরপরে জাতীয় সংসদ নির্বাচন, এই বিষয়টাকে নির্বাচন সংস্কার কমিশনে কিন্তু এই প্রস্তাবটি। এবং আরেকটি বিষয় হচ্ছে, একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী কিংবা ও সংসদ নেতা, 3টি পদে একই ব্যক্তি নয়। আপনারা কি মনে করেন? দেখেন, মানে একই পদে একাধিক লোক থাকা না থাকার বদলতে দেখেন মানে বিকল্পটা কি হইতে পারে।
শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রেসিডেন্ট হয় নাই, না। কিন্তু চুপ্পুর মতো একজনকে বানাইছে, আব্দুল হামিদের মতো একজনকে বানাইছে, আবার তাদেরকে স্পিকারও বানাইছে, শিরিন শারমিনের মতো একজনকে স্পিকার বানাইছে, যে আঙ্গুলের ইশারায় ডানে বলে বামে বলে, উঠতে বললে উঠে বসে। প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের ভিতর থেকে নিজেরা সংস্কার না হয়ে একটা ডেমোক্রেটিক মাইন্ডসেট নিজেরা তৈরি না করে, দুদুভাই কারেক্টলি বলেছে আর্লিয়ার যে কোনো সিস্টেম ফাংশনাল হবে না। আপনি দেখেন প্রেসিডেন্সিয়াল মডেল তো আমাদের ছিল, আমরা ফেল করছি, কিন্তু প্রেসিডেন্সিয়াল মডেল দিয়ে তো আপনার ফ্রান্স আমেরিকা তো ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে। ওয়েস্টমিনস্টার মডেলে আমাদের আছে, আমরা ওয়েস্টমিনস্টার মডেলে আমাদের ফেল করছে, কিন্তু ওয়েস্টমিনস্টার মডেলে তো আপনার ইংল্যান্ড ওয়ার্ক করতেছে, কানাডা ওয়ার্ক করতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে মডেল জরুরি, দরকার, একটা 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 ফাংশনাল মডেল দরকার, কিন্তু মডেলের পিছনে মানুষগুলো গুরুত্বপূর্ণ। এই মানুষগুলো কারা এবং এই মানুষগুলো কি নীতির উপরে ভিত্তি করে তার দল পরিচালনা করেন, সেই জায়গাতে যদি গুণগত পরিবর্তন না আসে, একটা কালচারাল মাইন্ডসেট যদি শিফট না হয়, তাহলে এটা গুরুত্বটা মানে যেভাবে আমরা চাচ্ছি সেটা ওয়ার্ক করবে না। উচ্চকক্ষে আরেকটা সংকট দেখেন যে উচ্চকক্ষ যেহেতু ধরে নেওয়া হচ্ছে সমাজের বিদগ্ধ জন, তাদেরকে আনবেন টানবেন, এটা প্রশ্ন হচ্ছে সমাজের বিদগ্ধ জনদের কি আসলে পার্লামেন্টে আসা উচিত কিনা। কারণ হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দল তো তাকে নমিনেট করবে, তো নমিনেট করার পরে তার অ্যালাইনমেন্টের প্রশ্ন কিভাবে হবে? তিনি কি ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আকারে ওখানে রোল প্লে করবেন, না তার পলিটিক্যাল, না তার হুইপিং থাকবে, না তার হুইপিং থাকবে, তাকে কি আপনি হুইপিং থেকে উইথড্র করছেন না তার হুইপিং থাকবে? তাহলে এখন দেখেন প্রফেসর আতাউর রহমান স্যারের মতো একটা লোককে যদি আপনি উচ্চকক্ষে নেন, তার কি আপনি হুইপিং দেবেন না দেবেন না? সে কি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, না দলের অ্যালাইনমেন্ট হিসাবে, দলীয় ভোটার হিসাবে বিবেচিত হবে? তাহলে প্রশ্ন হচ্ছে তাকে আপনি বিদগ্ধ জন আকারে আনলেন, কিন্তু এরপরে তাকে আপনি দলের বানাইলেন, তাহলে এই উচ্চকক্ষ কিভাবে ফাংশন করবে? যে আপনি 25, 30, 50, 100 লোক বিদগ্ধজন আইনা দলের মার্কা লাগাই দিলেন। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বিদগ্ধজনের প্রশ্ন আসবে, প্রত্যেকটা রাজনৈতিক দল পেশাজীবী সংগঠনগুলো থেকে তার ল্যাসপেন্সার খুঁজে বের করবে যে এই সাংবাদিক সমিতি থেকে আমার লোক নিতে হবে, এই লয়ারদের থেকে আমাকে লোক নিতে হবে, এই ডক্টরস অ্যাসোসিয়েশন থেকে আমাকে লোক নিতে হবে, এই অ্যাকাউন্টেন্টস ফোরাম থেকে আমাকে লোক নিতে হবে, ইঞ্জিনিয়ারদের থেকে লোক নিতে হবে। এবং যেটা হবে প্রত্যেকটা প্রফেশন এই লেভেলে পলিউটেড হবে যে প্রত্যেকটা প্রফেশন আপনার ডিসফাংশনাল হয়ে যাবে। হাসপাতাল ডিসফাংশনাল হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আমাদের পেশাজীবী সংগঠন থাকার কারণে কি হয়েছে, আপনি হাসপাতালগুলোতে যান গত 16 বছরে, মনে হবে আওয়ামী লীগের অফিস, মুজিব কর্নার, শেখ হাসিনা কর্নার, রাসেল কর্নার, অমুকের সালাম নিন, তমুকরে ভোট দেন, শ্রমিক সংগঠন, টোটালটা মিলে একটা পলিউটেড ক্রাইসিস তৈরি করবে। এবং দিন শেষে আমরা যেটা চেয়েছিলাম তার কিছু এখানে অর্জিত হবে না, কারণ দিন শেষে পলিটিক্যাল পার্টি এটা অ্যাপয়েন্ট করবে, তার কোনো ক্রাইটেরিয়া আপনি বাধ্য করতে পারছেন না। থার্ড হচ্ছে যেটা জিজ্ঞেস করেছেন যে আপনার একই ব্যক্তি, যে একই ব্যক্তি কোন পদে থাকা না থাকা নিয়ে, দেখেন একই ব্যক্তি থাকা না থাকায় কি যায় আসে যদি আপনি তার রোল ঠিক না করে দেন। প্রেসিডেন্টের বক্তব্য দেওয়া হয় সংসদে, ওইটা ক্যাবিনেটে পাস হয়ে যায়। এক্স্যাক্টলি, তাহলে প্রশ্ন হচ্ছে ক্যাবিনেট কে চালাচ্ছে? প্রধানমন্ত্রী। তাহলে আপনি হচ্ছে যে এক ব্যক্তি এখানে থাকলো বা না থাকলো, যেহেতু আপনি চাকর বাকর গোলামদেরকে অ্যাপয়েন্ট করবেন বিভিন্ন জায়গায়, সে তো অঙ্গুলি হেলনের দিকে তাকায় থাকবে, ডানে বললে ডানে বলবে, বায়ে বললে বায়ে বলবে, তার এই সেন্স অফ ডিগনিটি এবং ফ্রিডম তার ভিতরে নাই। তো আমাদের সংসদের সংরক্ষিত আসনের যে এক্সপিরিয়েন্স, আমাদের রাজনৈতিক দলের অ্যাপয়েন্টমেন্টের যে এক্সপিরিয়েন্স, নির্বাচিত হওয়ার যে এক্সপিরিয়েন্স, দিন শেষে এর বাইরে মোটা দাগে রাজনৈতিক সংস্কৃতি বদলায় গেছে, এইটা আমি এখনো দেখতে পাচ্ছি। ব্যারিস্টার ফুয়াদ, স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন, এটা কি দেখেন সিএসপি খুব পরিষ্কার করে এই ব্যাপারে কথা বলেছেন। এটার মোটা দাগে যে কাজ সেটা হচ্ছে ভোটার তালিকাটা হালনাগাদ করা। এবং যদিও নির্বাচন কমিশন একটা ফান্ডামেন্টাল জায়গা আমি এখনো দেখি নাই, তারা ভোটারদেরকে ভোটার করবার জন্য কি প্রস্তাব করেছে আমি এখনো দেখি নাই, আমার চোখে কোনো কিছু পড়ে নাই। জাহিদ ভাইকে পার্সোনালি এই বিষয়ে আমি কথা বলেছি যে ভোটার তালিকা তো হালনাগাদ করতে হবে। 12 কোটি 10 লাখ ভোটার, হিউজ ব্যাপার। সিইসি বলছেন যেহেতু 2001-এর পরে বাংলাদেশে কোনো ক্রেডিবল ইলেকশন হয় নাই গত 23 বছরে, আপনার তো কাইন্ড অফ এ ডোর টু ডোর গিয়ে এখন ভোটার তালিকা তৈরি করতে হবে। লক্ষ লক্ষ 3.5-4 কোটি মানুষ ভোট দেয় নাই, তরুণরা
এদেরকে যোগ করতে হবে। আওয়ামী লীগের কবরস্থান লীগ আছে, গুজব লীগ আছে, শিশু লীগ আছে, বাহিরের লীগ আছে, এত লীগের ভোটার বাতিল করতে হবে। বলা হচ্ছে যে আপনি এনআইডি কার্ড দিয়ে ভোট দিতে পারবেন। এনআইডি কার্ড কি আমাদের সবার কাছে আছে? আমরা যারা আবেদন করেছি 4 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেছে, আমরা তো এখনো প্রিন্ট করে চালাইতেছি। তাহলে আপনি যদি বারকোড সিমওয়ালা এনআইডি কার্ড দিতে না পারেন, তাহলে এটা স্ক্যান করবেন কিভাবে আপনি ইলেকশনের দিন? এর ভিতরে 6.5 কোটি মানুষের ভোটারের তালিকা অলরেডি ভারতের মার্কেটে বিক্রি হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা লেনদেন হয়ে গেছে। এই বাস্তবতায় সিএসি বলছেন এই বছরের অক্টোবর থেকে আগামী বছরের মার্চ লেগে যেতে পারে শুধু নির্বাচনের তালিকাটা ফাইনাল করবার জন্য। তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন? তো তারপরে আলোচনায় আসবে হচ্ছে যে আপনি স্থানীয় নির্বাচন করতে পারবেন না জাতীয় নির্বাচন করতে পারবেন। ওইটা হয়ে গেলে আপনি ঐক্যমতের ভিত্তিতে করেন, পলিটিক্যাল পার্টিকে ডাকেন, সবাই যদি আগে দিতে বলে এটা দেন ওইটা দেন। না, আমি আশাবাদী, আমি বারবারই দেখতে পাচ্ছি, আজকেও যেহেতু আপনার ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আদার উপদেষ্টাদের সাথে রাজনৈতিক দলের মিটিং ছিল, আমি লার্জলি মোটা দাগে আসলে খুব বেশি দ্বিমত দেখতে পাচ্ছি না। সমস্যা যেটা হয়েছে যে 16 বছরের ফ্যাসিবাদ যে ট্রমা তৈরি করেছে, এই ন্যাশনাল ট্রমার একটা জায়গা হচ্ছে সিঙ্গুলার ওপিনিয়ন। হাসিনা বলেছে, আওয়ামী লীগ বলেছে, গণভবন, বঙ্গভবন একই জিনিস বলেছে। তো মতামতের যে বৈচিত্র্য আছে এইটা আমরা ভুলে গেছি, যে 10টা দল 10টা মত দিলেই এখানে সংকট তৈরি হচ্ছে ব্যাপারটা তা না, এখানে জুজুর ভয় তৈরি হচ্ছে ব্যাপারটা তা না, বিএনপি জামাতের ভিতরে ফাটল ধরে গেছে ব্যাপারটা তা না। সমস্যা হচ্ছে আমাদের অভ্যস্ততার প্রশ্ন।